ওকে এভরিওয়ান, উই আর অন লাইভ। কি খবর সবার? যারা যারা ইতিমধ্যেই কানেক্ট হয়েছে আমাদের সাথে, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আমাকে শুনতে পাওয়া যাচ্ছে কিনা। am I audible? Please let me know in the comment box. And এটা হচ্ছে আমাদের প্রথম লাইভ ক্লাস আমাদের শিখর একাডেমির পক্ষ থেকে। তোমরা জানো যে ব্রাহ্মণবাড়িয়ার এইচএসসি ব্যাচ 26-এর জন্য শিখর একাডেমি কর্তৃক আয়োজিত আমাদের মিশন টেস্ট এক্সাম ওয়ান শট কোর্সটি চলছে, যাতে করে তোমরা টেস্ট পরীক্ষায় সর্বোচ্চ মার্ক সিকিউর করতে পারো, কিংবা যারা অন্তত 5টা নিশ্চিত করতে চাই যাতে করে তারা পাস করতে পারে। এই সকল বিষয়গুলো বিবেচনা করে আমরা ভ্যালু প্রোভাইড করছি, যাতে করে ব্রাহ্মণবাড়িয়ার এইচএসসি 26 ব্যাচের শিক্ষার্থীরা খুব ভালো করে উপকৃত হতে পারে। তো সেই ধারাবাহিকতায় আমাদের আজকে প্রথম ক্লাস, এবং এই ক্লাসে আমি আলোচনা করব ইংরেজি প্রথম পেপারের কিছু বিষয় নিয়ে। এবং আমাদের প্রথম পেপারকে কভার করার জন্য মোট 3টি লাইভ ক্লাস আয়োজিত হবে। এর মধ্যে আজকে এই মুহূর্তে চলছে লাইভ ক্লাস 1, আগামীকাল সকাল 10টায় চলবে লাইভ ক্লাস 2, এবং আগামীকাল বিকেল 4টায় হবে লাইভ ক্লাস 3। এই 3টি ক্লাসের মধ্যে আমরা অনেক কিছু কভার করে ফেলবো। আশা করি তোমরা ক্লাসগুলো অনেক এনজয় করবে এবং ক্লাসগুলো তোমাদের জন্য অনেক অনেক হেল্পফুল হবে। তো আমাকে তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও আমাকে ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা। মেক ইট ক্লিয়ার ফার্স্ট। তামিলা আমাদেরকে দেখছে। তামিলা, আদাব ভাই। ইয়া আদাব। কি খবর তামিলা? যারা যারা দেখছো ক্লাসটিকে অবশ্যই শেয়ার করে দাও, তোমার ফ্রেন্ডদেরকে গ্রুপে ইনভাইট করে ফ্রি ভ্যালু ক্লাসগুলোকে দেখার সুযোগ করে দাও, যাতে করে তুমি তোমার ফ্রেন্ডকে পরীক্ষায় ভালো মার্ক পাইয়ে দেওয়ার জন্য কন্ট্রিবিউট রাখতে পারো। সে নিশ্চয়ই তোমার প্রতি গ্রেটফুল ফিল করবে। তো যে কাজটা করা যায়, সবাইকে এখনই কমেন্ট বক্সে কমেন্ট করে মেনশন করে দাও, যাতে করে তারা ক্লাসের সাথে কানেক্ট হতে পারে। এবং যদি এই গ্রুপে তোমার ফ্রেন্ড না থেকে থাকে, তাকে অবশ্যই এই মুহূর্তে গ্রুপে ইনভাইট করে দাও, যাতে করে সে ক্লাসগুলো দেখতে পারে। তো আজকে আমরা আলোচনায় ফিরে যাব খুব শীঘ্রই। আয়েশা রহমান দেখছে। থ্যাংক ইউ আয়েশা। আসসালামু আলাইকুম। ইয়া ওয়ালাইকুম আসসালাম। আয়েশা, যে কাজটা করা দরকার, লাইভটাকে শেয়ার করে দিবে, যাতে করে তোমার ফ্রেন্ডরাও লাইভটা দেখতে পায়। সেকেন্ড, তোমার ফ্রেন্ডদেরকে এই লাইভের কমেন্ট বক্সে মেনশন করে দাও, যাতে করে তারা মিস করে না যায়। খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। এবং থার্ড বিষয় হচ্ছে গিয়ে তোমার ফ্রেন্ড যারা গ্রুপে যুক্ত নাই, তাদেরকে গ্রুপে ইনভাইট করে দাও, আমরা তাদেরকে অ্যাকসেপ্ট করে দেবো, যাতে করে সে পরবর্তী ক্লাসগুলো মিস না করে এবং বর্তমান যে ক্লাসটা চলছে সেই ক্লাসটা পরবর্তীতে তারা চেক আউট করে দেখে দিতে পারে। ঠিক আছে? ওকে ফাইন। তাহলে আমরা এখন খুব শীঘ্রই ক্লাসে চলে যাব, আর সময় ওয়েস্ট করবো না। আজকের ক্লাসে আমরা কি নিয়ে আলোচনা করবো একটু বুঝিয়ে দিই। যেহেতু আমাদের ইংলিশের 3টা ক্লাস হবে, আজকের এই মুহূর্তে লাইভ ক্লাসে আমরা একটা ওভারভিউ দেখবো আমাদের যে মান বন্টন রয়েছে, মার্ক ডিস্ট্রিবিউশন, এবং কিভাবে আমরা আসলে ফেল করব না, পাসটা সিকিউর করতে পারি সেটা একটু দেখবো। এবং দেখবো যে ইংরেজিতে আসলে পাস করাটা একটা এক্সিডেন্ট, এবং পাস করাটা প্রায় অসম্ভব। আমি যেটা বললাম, ইংরেজিতে ফেল করাটা একটা এক্সিডেন্ট এবং ফেল করাটা প্রায় অসম্ভব। তুমি যদি না চাও যে আমি তুমি যদি না চাও যে আসলে আমি পাস করব না, তাহলে আসলে এটা পসিবল। তুমি যদি চাও আমি পাস করবো, তাহলে পাস করাটা খুব ইজি। আমরা এই সবগুলো বিষয় দেখবো, এবং আজকে আমরা মার্ক ডিস্ট্রিবিউশন নিয়ে আলোচনা করব। সেকেন্ডলি আলোচনা করব হচ্ছে গিয়ে প্যাসেজের একটা ওভারঅল সাজেশন দেব, যে সাজেশনের বাইরে তোমরা কোনো প্যাসেজ আনকমন পাবা না। ঠিক আছে? যেই অনেকগুলো প্যাসেজ রয়েছে, তোমাদের 12টা ইউনিটের অনেকগুলো প্যাসেজ, এত প্যাসেজ পরীক্ষার আগে রাতে কভার করা পসিবল না, কভার করার দরকারও নেই। আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট প্যাসেজগুলোকে প্রথমে কভার করব, তারপর দেখবো থিমের সাজেশনটা এবং প্যাসেজের সাজেশনটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তাহলে শুরু করা যাক। এবং তোমরা সবাই জানো যে, এবং জেনে খুশি হবে যে, আমাদের এই কোর্সটি আমরা ডেডিকেট করেছি শহীদ হাদি ভাইকে, যিনি আসলে মানবতার কথা বলেছেন, ইনসাফের কথা বলেছেন, এবং আমাদের এই ক্লাসটিকে আমরা এবং কোর্সটিকে আমরা ডেডিকেট করছি উসমান হাদি ভাইকে। তো আমরা একটু সামনে যাই। তোমাদের যে পরীক্ষা 100 মার্কের ফার্স্ট পেপারে, এর মধ্যে আমরা যদি একটু মার্ক ডিস্ট্রিবিউশনে যাই, তাহলে আমরা দেখতে পাবো যে রিডিং পার্টে তোমাদের 60 মার্ক রয়েছে, এবং এই 60 মার্ক কিন্তু হিউজ। এবং এই 60 মার্ক থেকে আমরা কিন্তু ভালো মার্ক
সিকিউর করতে পারবো। যারা ফেল করে যায় তারা আসলে রিটেন পার্ট না দিয়ে পাস মার্কটা নিশ্চিত করতে পারবে। আমরা খুব ফাস্ট মার্ক, আমরা খুব দ্রুত মার্ক ডিস্ট্রিবিউশন পার্টটাকে আমরা পিছনে ফেলে সামনে আগিয়ে যাব। দেখো সিনথেসিস থেকে আমরা জানবো যে সিনথেসিস 1, 2 এবং 3, এই তিনটা সিনথেসিস থেকে আমাদের মোট মার্ক রয়েছে কত মার্ক, যদি আমরা একটু হিসাব করি 10, 20, 30, 35 মার্ক। এবং এই 35 মার্ক থেকে কিন্তু আমরা খুব সহজেই 30 প্লাস মার্ক সিকিউর করতে পারি। এবং এগুলো কমন আসে। কিভাবে কমন আসে দেখো, 10 মার্ক থেকে তুমি যদি খুব বাজে লিখো তাহলে হয়তো তুমি 8 পেয়ে যাবে। 5 থেকে আমাদের 4 রাখতে পারি আমরা। সিনথেসিস 2 থেকে ফ্লোচার্ট সবারই কমন আসে, এটা নিয়ে আমরা পরবর্তীতে সাজেশন দিব, আলোচনা করব। এখানে 10 থেকে আমরা 8 ধরে রাখি, যদিও ভুল হওয়াটা একটা অ্যাক্সিডেন্ট। আমরা জানি ফ্লোচার্টে সবাই ভালো মার্ক পেয়ে থাকে। সামারিতে 10 মার্কস এবং সামারি থেকে আমরা ধরে নিব 8। দেখো তো যদি আমরা মার্কগুলোকে কাউন্ট করি অনায়াসে কিন্তু পাস মার্কের কাছাকাছি চলে যাচ্ছে। জাস্ট এই মাত্র 35 মার্ক থেকে কিন্তু আমরা পাস মার্ক সিকিউর করতে পারতেছি। তাহলে আমরা কেন তো টেনশন করছি, সামনে এগিয়ে যাব আমরা। তারপরে দেখতে পাচ্ছি আমরা গ্রামার এবং ভোকাবুলারি পার্ট থেকে আমাদের রয়েছে মোট 25 মার্ক। যেমন উইথ ক্লু থেকে হচ্ছে 10 মার্কস, উইদাউট ক্লু থেকে 5 মার্কস, উইথ ক্লুজ থেকে 5 মার্কস, উইদাউট ক্লুজ থেকে 10 মার্কস এবং রিয়ারেন্স থেকে রয়েছে আমাদের 10 মার্কস। এবং তোমরা অবশ্যই জেনে অবাক হবে যে রিয়ারেন্সের আমরা শর্টকাট কিছু টেকনিক দেব আগামী 2টা লাইভ ক্লাসের মধ্যে। এবং আজকের ক্লাসে আমরা রিয়ারেন্সটা নিয়ে আলোচনা করব না, রিয়ারেন্স কিভাবে লিখতে হয় নেক্সট ক্লাসে আমরা রিয়ারেন্স নিয়ে একটা ইন ডেপথ আলোচনা করব। তো তোমরা আবারও জানিয়ে দাও কে কোথা থেকে দেখছো, কমেন্ট করে মেক শিওর করো যে আমাকে শোনা যাচ্ছে কিনা। ঠিক আছে, ওকে ফাইন, আমরা সামনে এগিয়ে যাচ্ছি। তো এই হচ্ছে আমাদের গ্রামার এন্ড ভোকাবুলারি পার্ট থেকে 25 মার্ক। এইখান থেকে ছেলেদের মার্ক অনেকটাই ছুটে যায় উইদাউট ক্লোতে এবং উইথ ক্লোতে। তাই আমরা আসলে এই মার্কগুলোর দিকে ফোকাস করব, বাট যেই বিষয়গুলো থেকে বেশি মার্ক কভার করা যাবে ওইগুলো আমরা একটু হাইলি হাইলাইট করব। ঠিক আছে, প্যারাগ্রাফ অংশে রয়েছে আমাদের 10 মার্কস, কমপ্লিটিং স্টোরিতে 7 মার্কস, ইমেল লেটারে 5 মার্কস এবং গ্রাফ চার্টে এবং পাই চার্টে রয়েছে 10 মার্কস। তারপর রয়েছে থিমে রয়েছে আমাদের 8 মার্কস। থিমের তোমাদের সাজেশন আমরা আজকে দিয়ে দেব এবং তোমরা এই কয়েকটা থিম থেকে প্রায় বলা যায় যে 90% তোমাদের কলেজে, তুমি যেই কলেজ থেকে বিলং করতেছো ব্রাহ্মণবাড়িয়াতে, 90% ক্ষেত্রে এই কয়েকটা থিম থেকে তুমি কমন পেয়ে যাবে। থিমের আলোচনাটা আমরা আজকেই করব, সামনে আর কিছুক্ষণ পর, একটু তোমরা অপেক্ষা করো। আর এখানে বলে রাখা ভালো, গ্রুপ চার্টস, গ্রাফ চার্ট এবং পাই চার্ট, এই যে পার্টটা এটাতে 10 মার্কস, হিউজ। এবং এই পার্টটা থেকে স্টুডেন্টরা সর্বোচ্চ মার্ক সিকিউর করতে পারে। এবং আমি তোমাদেরকে এমন শর্টকাট একটা ফর্মুলা দিব আগামী ক্লাসগুলোতে, যাতে করে তোমরা পরীক্ষার মধ্যে সেই ফরম্যাটটা ফলো করে যেখান থেকে যে কোনো পাই চার্ট গ্রাফ চার্ট আসলে তোমরা লিখে দিতে পারো। এবং আমরা অনেকেই জানি যে ফরম্যাট অনুসারে যদি আমরা লিখি মার্ক অনেক কম চলে আসে, বাট আমার যে ফর্মুলাটা তোমাদেরকে দিয়েছি এটা অনেক হাই স্ট্যান্ডার্ড। যারা আইএলটিএস পরীক্ষা দেয় তারা এরকম ফর্মুলা ইউজ করে এবং এটা অনেক রিসার্চ করে তৈরি করা, যাতে করে তুমি ফর্মুলা ইউজ করবে ঠিকই, বাট টিচার ধরতে পারবে না, কারণ টিচার দেখবে অনেক হাইলি ডেকোরেটেড ভাবে এটাকে আসলে অর্গানাইজ করা হয়েছে। তাই আমি তোমাদেরকে এগুলো প্রোভাইড করে থাকবো, জাস্ট ওয়েট এন্ড ওয়াচ। তো সামনে এগিয়ে যাই। তোমাদেরকে বলেছিলাম আমি যে ফার্স্ট পেপারের একটা প্যাসেজ সাজেশন তোমাদেরকে আমি দিব এবং এই সাজেশন থেকে 100% পরীক্ষায় প্যাসেজ কমন পড়বে। জাস্ট সি এন্ড ওয়াচ এন্ড দেখো। যেমন রয়েছে, আমরা যদি প্যাসেজ নিয়ে কথা বলতে চাই, আগে আমাদের প্যাসেজ কতটা আসে পরীক্ষার মধ্যে, কি কি প্যাসেজ আসে আমরা একটু রুট ম্যাপটা দেখে নিই। তোমরা অনেকেই জানো এবং সবাই জানো প্রায় যে মোট 3টা প্যাসেজ আসবে, সিন প্যাসেজ 1, সিন প্যাসেজ 2, সিন প্যাসেজ 3। ঠিক আছে, তো আমরা দেখবো যে সিন প্যাসেজ 1 থেকে দুটো জিনিস আসবে। এক হচ্ছে কি এমসিকিউ এবং কোয়েশ্চেন, মোট মার্ক থাকবে 15 মার্ক। সিন প্যাসেজ 2 থেকে আসবে ফ্লোচার্ট এবং সিন প্যাসেজ 3 থেকে আসবে কি সামারি। যারা একটু চালাক তারা এই 3টা সিন প্যাসেজ থেকে পাস মার্কটা নিশ্চিত করে ফেলতে পারে, কারণ এইখান থেকে মার্ক ছুটে যাওয়ার চান্সেস খুবই কম। ফ্লোচার্ট গুলো তো আমরা সবাই জানি, পারি, বুঝি। ফ্লোচার্ট 10 এ 10 পাওয়া যায়, যারা একটু উইক 8 খুব সহজে তোমরা পেয়ে যেতে পারো। সামারিতে আমরা 10 এ মিনিমাম 8 to 9
কভার করতে পারি, সিকিউর করতে পারি, এবং কোশ্চেন থেকে তো 10 মার্ক আমরা খুব ইজিলি পেয়ে যেতে পারি। আই মিন প্যাসেজ থেকে আসলে মার্ক ছুটে যাওয়ার সম্ভাবনা খুবই কম, এবং আমরা এই প্যাসেজ গুলো থেকে যাতে মার্ক ছুটে না যায় তার জন্য তোমাদেরকে একটা সলিড সাজেশন দেব, যে এখান থেকে 100% তোমাদেরকে পরীক্ষায় তোমরা প্যাসেজ কমন পাবা। 12টা ইউনিটে অনেকগুলো লেসন রয়েছে, পরীক্ষা আগের রাতে এতগুলো কভার দেওয়া পসিবল না, দরকারও নাই, সব প্যাসেজ তো ইম্পর্টেন্ট না। এবং আমি তোমাদের বিজয় ভাইয়া এটা সিকিউর করে দেবো, যে প্যাসেজের লিস্টটা তোমাদেরকে দেবো, তোমরা পরীক্ষায় গিয়ে দেখবে এই তালিকা থেকে তোমাদের সামারির জন্য প্যাসেজ কমন পড়ে গেছে, সিন প্যাসেজ 1 কমন পড়ে গেছে, যেখান থেকে তোমরা এমসিকিউ কোয়েশ্চেন লিখবে, এবং ফ্লোচার্টের জন্য কি পড়ে গেছে, প্যাসেজ কমন পড়ে গেছে। সামনে এগিয়ে যাই এবং নোট ডাউন করে নিতে পারো, এবং যদি নোট ডাউন করতে পসিবল না হয় তাহলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো তোমরা, ঠিক আছে? ওকে ফাইন। আর কে কোথা থেকে আসলে ক্লাসটা করতেছো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে। আমরা ফরহাদুল ইসলামকে পেয়ে গিয়েছি। ওয়ালাইকুম আসসালাম ফরহাদুল, ফরদিন ওয়ালাইকুম আসসালাম। সকল ফ্রেন্ডদেরকে তোমরা মেনশন করে দাও যাতে করে তারা ক্লাসটি দেখে উপকৃত হতে পারে। ফার্স্ট, খুব ফার্স্ট। আচ্ছা, আমরা তাহলে চলে যাচ্ছি প্যাসেজ সাজেশনে। দেখো, আমরা ইউনিট 1 থেকে আমরা দেখতে পাচ্ছি ইউনিট 1 এ রয়েছে 4টি প্যাসেজ, দ্য প্যারট টেলস, এডুকেশন অ্যান্ড টেকনোলজি, চিলড্রেন ইন স্কুল, সিভিক এঙ্গেজমেন্ট। এই 4টা থেকে তোমরা জাস্ট চিলড্রেন ইন স্কুলকে বাদ দিয়ে দাও, পরীক্ষা আসবে না, ঠিক আছে? তাহলে কোনগুলো আসবে? প্যারট টেলস খুবই লেস ইম্পর্টেন্ট, বাট আমি তালিকায় রেখেছি, সামহাও চলে আসতে পারে। কিন্তু যেগুলোকে স্কিপ করা যাবে না সেগুলো হচ্ছে এডুকেশন অ্যান্ড টেকনোলজি, সিভিক এঙ্গেজমেন্ট। এই দুইটা প্যাসেজ কিন্তু শুধুমাত্র সিন প্যাসেজের জন্য ইম্পর্টেন্ট না, তোমাদের ফ্লো চার্টের জন্য এই দুইটা প্যাসেজ হাইলি ইম্পর্টেন্ট। আমি যখন বলছি ফ্লো চার্টের জন্য দুইটা প্যাসেজ ইম্পর্টেন্ট, সবগুলো প্যাসেজ কিন্তু ফ্লো চার্টের জন্য ইম্পর্টেন্ট না, আমি বলবো না কিন্তু তখন। তাই যেহেতু বলছি এই দুইটা প্যাসেজ ফ্লো চার্টের জন্য ইম্পর্টেন্ট, নোট ডাউন করে ফেলো, বইটা খোলো, দাগিয়ে ফেলো, যাতে করে ফ্লো চার্ট প্র্যাকটিস করার সময় এই দুইটাকে তোমরা একটু বেশি প্রায়োরিটি দিয়ে যেতে পারো। তাই এই চারটার মধ্যে আমরা চাইলে 1 এবং 3 কে, লেসন 1 এবং 3 কে বাদ দিয়ে দিতে পারি, লেসন 2 এবং 4 কে আমরা পড়তে পারি। বাট যারা রিস্ক নিতে না চাও তারা দ্য প্যারট টেলস আই মিন লেসন 1টা কভার করে যেতে পারো, বাট 2 এবং 4 কে ছাড়া যাবে না। গুড, ফাইন। তো আমরা এখন যাব হচ্ছে গিয়ে ইউনিট 2 তে। ইউনিট 2 তে আমরা দেখতে পাচ্ছি বেশ কয়েকটা ইম্পর্টেন্ট প্যাসেজ রয়েছে। আমরা ইউনিট 2 এর লেসন 1 কে বাদ দিয়ে দেব, কারণ লেসন 1টা খুব একটা ইম্পর্টেন্ট না, করব না আমরা। এর মধ্যে থেকে আমরা ফোক মিউজিককে সবচেয়ে বেশি ইম্পর্টেন্স দেব, কারণ ফোক মিউজিক থেকে তোমার সামারি, ফ্লোচার্ট এবং সিন প্যাসেজ 1 হিসেবেও প্রশ্ন আসতে পারে। তাই এই ফোক মিউজিকে কেউ এড়িয়ে যাবে না, ক্লাসটা শেষ করে এখনই বই খুলে পড়তে বসে যাও, ফোক মিউজিককে তালিকায় রাখতেই হবে, ঠিক আছে? আর্ট এবং ক্রাফটের মধ্যে ক্রাফটকে আমি হাইলি ইম্পর্টেন্ট বলতেছি, কারণ এটা আসলে বিগত বছরগুলোতে আমরা দেখেছি কত ইম্পর্টেন্ট, এবং টিচারদের পছন্দের তালিকায় ক্রাফটটা উঠে আসে, ঠিক আছে? এবং আর্টকে আমরা একটু কম ইম্পর্টেন্স দিয়েছি, সেক্ষেত্রে তোমরা এই 3টা প্যাসেজকে আমি পড়ে যেতে বলবো, এবং তোমরা হোয়াট ইজ বিউটি এই পার্টটাকে বাদ দিয়ে দাও, এবং সামনে আমরা আগাবো এবং দেখবো আর কি রয়েছে। ইউনিট 3 তে আমরা দেখতে পাচ্ছি আমরা মিথ ও বেঙ্গলকে বাদ দিয়েছি, ইকারাসকে বাদ দিয়েছি, দরকার নেই পড়ার, কমন আসবে না, ঠিক আছে? পরীক্ষা আসবে না। আমরা রেখেছি লিজেন্ড অফ গাজী এবং খনা। লিজেন্ড অফ গাজী কি তোমরা অবশ্যই পড়ে যাবে ফ্লো চার্টের জন্য, এবং সামারির জন্য লিজেন্ড অফ গাজী খুব একটা ইম্পর্টেন্ট না। প্যাসেজ 1 হিসেবেও তোমার দ্য লিজেন্ড অফ গাজী ইম্পর্টেন্ট না, বাট ফ্লো চার্টের জন্য এটা হাইলি 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 ইম্পর্টেন্ট এবং হাইলি রিকমেন্ডেড, ঠিক আছে? এটা আসলে একটা রিচার্জড রেজাল্ট তোমরা বলতে পারো। এবং তোমরা যদি লিজেন্ড অফ গাজীকে ছেড়ে পরীক্ষা যেতে চাও তাহলে সেই ক্ষেত্রে প্রশ্নপত্র তোমরা অবশ্যই দেখে যাবে যে ফ্লোচার্টে লিজেন্ড অফ গাজী চলে এসেছে, সেক্ষেত্রে কিছু করার থাকবে না। তাই যে কাজটা করতে বলছি, তোমরা এখনই লিজেন্ড অফ গাজী পড়ে নিবে, খুব ইম্পর্টেন্ট, বাদ দিবে লেসন 1, লেসন 2। খনাটা ইম্পর্টেন্ট, তাই আমি 2 স্টার দিয়ে রেখেছি, বাট ইট ইজ নট অ্যাজ ইম্পর্টেন্ট অ্যাজ দ্য লিজেন্ড অফ গাজী। তো তোমরা ক্লাসটি দেখতে পাচ্ছ কিনা আমাকে আবারও একটু কমেন্ট করে জানাও। আমাকে ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা, কে কোন কলেজ থেকে বিলং করতেছো কমেন্ট বক্সে জানিয়ে দাও। ওকে ফাইন, তাহলে আমরা সামনে এগিয়ে যাচ্ছি।
ওকে ফাইন, দেখো তারপরে ইউনিট 4 থেকে মোস্ট প্রবাবলি 3 পিচেস আমি ইম্পর্টেন্ট তালিকায় রাখিনি, এটা তোমরা স্কিপ করে যাবা। গ্রেট ওমেন কে বাদ দেওয়া যাবে না, গ্রেট ওমেনে আমরা কয়েকজন মহিলার কাহিনী শুনবো, এগুলো সবসময় গুরুত্বপূর্ণ ছিল। যখন আমরা 2019 সালে ফুল সিলেবাসে পরীক্ষা নিয়েছিল বোর্ড গুলো, তখনও দেখেছি আমরা এই গ্রেট ওমেন থেকে প্রত্যেক বছরই প্রশ্ন আসতো এবং টিচার্সরা আসলে এটা পছন্দ করে খুব বেশি বেশি। গ্রেট ওমেন থেকে সামারিটা একটু বেশি আসে এবং প্যাসেজ 1 হিসেবে আসতে পারে। ফ্লোচার্টের জন্য এটা একটু কম ইম্পর্টেন্ট, তোমরা ছেড়ে যেতে পারো ফ্লোচার্টের জন্য, বাট সামারি এবং প্যাসেজ 1 এর জন্য তোমরা এটা খুব ভালো করে পড়ে যাবে। আমরা যদি ইউনিট 5 এ যাই তাহলে দেখতে পাচ্ছি ইউনিট 5 এ আমরা আসলে কোনো ইম্পর্টেন্ট কিছু রাখিনি। ড্রিম থেকে আমরা আসলে কোনো কিছু ইম্পর্টেন্ট দিচ্ছি না, তোমরা এই ইউনিট থেকে ইউনিটটা বাদ দিয়ে যাবা, ঠিক আছে? এটা থেকে কিছু পড়ার দরকার নেই, এটা পড়ে আসলে লাভ নেই, পরীক্ষায় কমন পাবা না, ঠিক আছে? ফাইন। আর আমি ইউনিটটা ভুলে গিয়েছি, তোমরা একটু মিলিয়ে নিবা। এর পরের যে ইউনিট, সেই ইউনিটটা হাইলি 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 ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। এই প্যাসেজকে স্কিপ করে যাওয়াই যাবে না, এই লেসনকে স্কিপ করে যাওয়া যাবে না। এই ইউনিট থেকে আমরা লেসন 1, 2, 3 দেখো, স্কেলিং মাউন্টিং, নিশাত মজুমদারের যেটা, ব্রজেন দাস, ওয়ান অফ দ্য ফাইনেস্ট সুইমার ইন বাংলাদেশ, তারপরে দ্য আনবিটেন গার্লস, এই তিনটা থেকে তোমরা ফ্লো চার্ট, প্যাসেজ 1 এবং হচ্ছে সামারি, এই তিনটার জন্য এই তিনটা প্যাসেজ খুব ইম্পর্টেন্ট। এই ইউনিট থেকে ব্রজেন দাস, স্কেলিং এ মাউন্টেন পিক এন্ড দ্য আনবিটেন গার্লস, একটা প্যাসেজ কেউ ছেড়ে যাবা না, তিনটা কি পড়ে যাবা, ঠিক আছে? ছেড়ে যাও মানে পকেটে রিস্ক নিয়ে যাওয়া, ঠিক আছে? ওকে ফাইন। তারপর আমরা দেখবো ফ্যামিলি রিলেশনশিপ, ওয়ার্মথ ইন রিলেশন, এ মাদার ইন ম্যানুয়ালি লাভ। এখানে দেখো তোমরা মোট 4টা লেসন রয়েছে। ইউনিটটা আমি আসলে এখানে দিতে ভুলে গেছি, তাই আমি ভুলে গেছি কত ইউনিট থেকে বিলং করতেছে এই লেসন গুলো, তোমরা একটু চেক আউট করে নিবা। এই লেসন থেকে লেসন 1, এই ইউনিট থেকে লেসন 1, 2 এবং হচ্ছে গিয়ে লেসন 4 আমরা একদম ক্রস আউট করে দিয়েছি, পড়ার দরকার নেই। আমি বললাম তো কমন আসবে না, ঠিক আছে? বাট এ মাদার ইন ম্যানুয়ালি, এটা কিন্তু টিচারদের পছন্দের অনেক উপরের তালিকা রয়েছে, তোমরা এই প্যাসেজটাকে ছেড়ে যাবা না, এই প্যাসেজটাকে অবশ্যই 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 পড়ে যেতে হবে। যদি আমি জানি যে অনেক স্টুডেন্ট এটা পড়েনি, কিন্তু তোমরা ভাবছো এটা অনেক কঠিন, বাট একটু পড়ে দেখো, মজা পাবা। এবং এটা যদি তুমি পড়ে যাও তাহলে কিন্তু পরীক্ষা আসলে তুমি আনসার করতে পারবা, বাট পড়ে না গেলে প্যাসেজটা এতটা ঘোরানো পেছানো ভাবে লেখা, তোমরা কিছুই আসলে পরীক্ষা আনসার করতে পারবা না নিজ থেকে, ঠিক আছে? তাই আমি বলবো পরীক্ষা হলে যাবা ভালো কথা, কিন্তু এটাকে পড়ে যেতে হবে। এবং মজার বিষয় হচ্ছে কি, দেখো আমরা অনেকগুলো লেসন কিন্তু ছেড়ে দিয়েছি এবং স্যার বলতেছে কিন্তু, ভাইয়া বলতেছে কিন্তু এগুলো থেকে আসবে না, আসবে না মানে আসবে না, আসতে পারে যদি অ্যাক্সিডেন্টালি কিছু ঘটে। বাট যদি রেশনাল থিঙ্কিং এ যদি আমরা ভাবি, টিচার যদি একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে প্রশ্ন করতে চাই, আমি যেগুলোকে বাদ দিয়েছি তাকে অবশ্যই এগুলোকে বাদ দিয়ে কোশ্চেন পেপারটা করতে হবে। ওকে ফাইন, আমরা একটু সামনে এগিয়ে যাই। এরপরের যে ইউনিট রয়েছে সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমরা লেসন 4 কে ক্রস করে দিয়েছি, ডোন্ট নিড টু স্টাডি দ্যাট, ইউ ডোন্ট হ্যাভ টু স্টাডি ইট। ওকে ফাইন, আমরা আসলে লেসন 4 টাকে পড়বো না, আমরা আসলে পড়ে যাব লেসন 1, 2 এবং 3। এই ক্ষেত্রে লেসন 1 নোট ডাউন করে নিতে হবে, কিন্তু লেসন 1 এবং 2 ফ্লো চার্টের জন্য হাইলি 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 রেকমেন্ডেড, কারণ এইখান থেকে ফ্লো চার্ট গুলো অনেক 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 পরীক্ষা আসতে দেখা যায়। তোমরা এখনই বইটা খুলবে, খুলে এই দুইটা প্যাসেজ থেকে সবগুলো ফ্লো চার্ট প্র্যাকটিস করে ফেলবে, যাতে করে পরীক্ষায় আসলে তুমি ঠিকঠাকভাবে লিখতে পারো, ঠিক আছে? এবং সামারি খুব একটা এই দুইটা প্যাসেজ থেকে আসতে দেখা যায় না, আমরা সামারির জন্য এগুলোকে স্কিপ করে যেতে পারি। আমরা প্যাসেজ 1 এর জন্য, সিন প্যাসেজ 1 এর জন্য যেখান থেকে এমসিকিউ আসে এবং যেখান থেকে হচ্ছে কি তোমার কোয়েশ্চেন আছে, আমরা পড়তে পারি। বাট হাইলি ইম্পর্টেন্ট কিসের জন্য বলেছি? ফ্লো চার্টের জন্য, লিখে রাখতে হবে, নোট ডাউন করে ফেলো তোমরা। আর স্টোরি অফ শিল্পী, এটা হচ্ছে আমরা যখন 19 সালে পরীক্ষা দিয়েছিলাম, আমরা আসলে বলতাম এটা জাতীয় প্যাসেজ, আই মিন ন্যাশনাল প্যাসেজ, কারণ সকল টিচার যখনই কোয়েশ্চেন করতো দ্য স্টোরি অফ শিল্পীকে তারা স্কিপ করতে পারতো না, প্যাসেজ 1, 2, 3 তিনটার একটার মধ্যে ঢুকিয়ে দিত সকল বোর্ড। আমাদের তখন টেস্ট পেপার গুলো অ্যানালাইজ করলে তোমরা বুঝতে পারবা। তাই লেসন 3 থেকে শিল্পীকে স্কিপ করা যাবে না, দ্য স্টোরি অফ শিল্পী তোমরা খুব ভালো করে পড়বে, নট ফর অনলি প্যাসেজ 1 বাট ফর
flowchart as well, but we don't see very often to come it as summary, so you can skip it for summary. But for passes 1 and passes 3 you have to study it. I mean passes 2, where you will have a flowchart to answer. Then comes এরপরের যে ইউনিট রয়েছে, তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ আমরা তিনটাকে ইম্পর্টেন্ট তালিকায় রেখেছি, যদিও 3 স্টার দিয়েছি 2 স্টার দিয়েছি, বাট আমার মনে হয় এখান থেকে শুধুমাত্র সবচেয়ে বেশি কমন হচ্ছে তোমার কনজিউমারিজম, বাট এই দুইটা একটু ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়েছে, তাই আমি স্টার্ট মেনশন করে দিয়েছি। প্রথমটাকে তোমরা ক্রস আউট করে দিবি, পড়ার দরকার নেই, পরে মাথা ভারী করার দরকার নেই। টেস্ট পরীক্ষা যাওয়ার পরে বিস্তারিত পড়া যাবে, একটা হিউজ টাইম পাওয়া যাবে না তখন, তাই কি না? ওকে ফাইন। তো ফুড এন্ড কালচার এবং কনজিউমারিজম এই দুইটা ইম্পর্টেন্ট, বাট কনজিউমারিজমকে তুমি 8 স্টার দিতে পারো ফ্লো চার্টের জন্য, ঠিক আছে? ফ্লো চার্টের জন্য তোমরা হচ্ছে কি এটাকে A স্টার দিতে পারো, এটা অনেক অনেক ইম্পর্টেন্ট। সিনথেসিস 1 এর জন্য তোমরা এই দুইটাকে রাখতে পারো, বাট নট হাইলি ইম্পর্টেন্ট, পড়ে যেতে পারো, বাট কনজিউমারকে ছেড়ে যাওয়া যাবে না কিন্তু, ঠিক আছে? তো আমাকে শোনা যাচ্ছে কিনা তোমরা কমেন্ট করে জানাও, বকবক করে যাচ্ছি, বাট আই এম নট শিওর এনাফ whether you can hear me very well or not. Let me know about that. তো আমরা সামনে এগিয়ে যাব, তার আগে একটু দেখে নিই তোমরা আমাকে শুনতে পাচ্ছ কিনা ঠিকঠাক। ওকে ফাইন। ইউনিট 11 থেকে তোমরা অনেক কিছু বাদ দিতে পারবে, সিলেবাসটা তোমাদের অনেক হালকা হয়ে যাবে, চাপটা কমে যাবে, পড়তে অনেক মজা পাবা। দেখো আমরা জাস্ট এখান থেকে দ্য স্টোরিজ ফ্রম গাজা রেখেছি, বাট নট দ্যাট মাচ ইম্পর্টেন্ট, বাট আই থট দ্যাট ইট ক্যান বি ইন দ্য কোয়েশ্চেন পেপার, দ্যাট ইজ হোয়াই অ্যাকচুয়ালি আই হ্যাভ গিভেন ইট 2 স্টার। বাট এই যে দুটো ক্যান্সেল করে দাও, এটাকে কি করে দাও, ক্যান্সেল করে দাও, বাস এইখান থেকে 11 তোমরা ক্রস আউট করে দিতে পারো। গাজার যে গল্পটাকে আমরা রেখেছি, কারণ রিসেন্টলি গাজা নিয়ে আমরা অনেক আলোচনা করেছি, গাজার যে বিষয়টা অনেক হাইপে ছিল, টিচারদের সেন্টিমেন্ট কাজ করবে, গাজাকে দিয়ে দিতে পারে। তো তোমরা সেই দিক থেকে এটা একটু পরে চাপা টাচে রাখবা, বাট আই হ্যাভেন্ট গিভেন ইট 3 স্টার্স, ইউ হ্যাভ টু সি দ্যাট, বাট আই হ্যাভ গিভেন ইট 2 স্টার, তো ইউ ক্যান গেট ইট অ্যাজ passes 1, not as passes 2 or 3, তো পরে যেতে পারো। বাট এই ইউনিট 11 কে তুমি স্কিপ করে গেলে কোনো সমস্যায় পড়তে হবে বলে আমি মনে হয় নাই, যদি গাজাটাকে একটু টাচে রাখতে পারো। সিলেবাসটা অনেক হালকা হয়ে যাচ্ছে না, এত এত ইউনিট, কোনটা পড়ি কোনটা ছাড়বো, কোনটা ছেড়ে কোনটা করবো, এরকম কনফিউশন সবার থাকে, বাট আমি যেখানে আছি কনফিউশন অনেক দূরে চলে যাবে। বাকি ক্লাসগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট, আমরা কিভাবে এমসিকিউ কারেক্টলি আনসার করব, টিপস এবং ট্রিক্স তোমাদের সাথে শেয়ার করব। কোশ্চেন গুলো আনসার করার সময় আমরা অনেকেই ভুল করি, প্যাসেজ 1 এর যে প্রশ্নগুলো আসে 5টা প্রশ্নে 10টা মার্ক, বাট আমাদের অনেক কমন মিস্টেক হয়ে যায়, তার জন্য অনেক মার্ক কাটা যায়। সেই মার্ক যদি কাটা না যায়, তার জন্য অনেক টিপ এবং ট্রিক্স তোমাদের পরবর্তী 2টা লাইভে অপেক্ষা করছে, এবং রিয়ারেঞ্জ কিভাবে নিজে থেকে বানিয়ে বানিয়ে লেখা যায় তাও তোমরা আসলে ওই ক্লাসগুলো পেয়ে যাবেন। অনেকগুলো সাজেশন রয়েছে, ঠিক আছে, এবং তোমরা ওই ক্লাসগুলো দেখলে অনেক বেশি হেল্পফুল হবে আমার মনে হয়। আর 2টো লাইভ, আগামীকাল সকাল 10টায় একটা, বিকাল 4টায় একটা। সো এই ছিল তোমাদের প্যাসেজ সাজেশন, এবং এখান থেকে দেখো আমাদের ইউনিট 12 কিন্তু বাদ পড়ে গেছে, আমরা ইউনিট 12 থেকে কোনো কিছু দেইনি, কিন্তু 12 নম্বর ইউনিট ক্রস, মেবি ওই দিক থেকে 5 নম্বর বা 6 নম্বর ইউনিটটা ক্রস আমরা করেছি, তাই 2টো ইউনিট আমি একদম বাদ দিয়ে দিয়েছি, এবং ইউনিট যেটা 11 ছিল এটা মোটামুটি বাদ পড়ে গেছে। তাই তোমরা কিন্তু দেখো 3টার মতো ইউনিট আমি একদম ক্রস আউট করে দিয়েছি, সিলেবাসটা কিন্তু অনেক কমে এসেছে, তোমাদের জন্য অনেক বেশি লাভ হয়েছে বিষয়টা। তো আমরা এখন থিমের সাজেশন দেখবো। এইচএসসি 26 টেস্ট পরীক্ষার জন্য থিম সাজেশন। থিমে কত মার্ক গাইস স্টুডেন্টস? থিমে রয়েছে 8 মার্কস, এবং থিম কিন্তু পরীক্ষায় হুবহু কমন আসবে, ঠিক আছে? তোমাদের থিমের জন্য সাজেশন আমি খুবই শর্ট রাখছি, বাট you can also include some other important themes according to your college. দেখো এইখানে কয়টা থিম রয়েছে? 1 2 3 4 5 6 7, এই 7টা থিম থেকে সবার কমন আসার কথা, বাট কলেজগুলো তাদের সিলেবাস অনুযায়ী, পড়ানোর ধরন অনুযায়ী, স্যার কতটুকু কভার করেছেন,
ক্লাসের মধ্যে, তার উপর ভিত্তি করে এই সাজেশনটা একটু এদিক সেদিক হতে পারে। তাই তোমরা এগুলো পড়বে, পড়ার পর আরো দু একটা যেগুলো স্যাররা ক্লাসে এমফেসাইজ করেছে, জোর দিয়েছেন, ওইগুলোকে ইনক্লুড করে দেবে। তাই আমি থিমের সাজেশনটাকে অনেক ছোট রেখেছি। আমার মনে হয় এগুলো থেকে পরীক্ষা আসার চান্সেস 70 থেকে 80%, বাট ইউ হ্যাভ টু ফলো ইউর কলেজ সাজেশন। দেখো 1 2 3 4 5 6 7 এই 7টা কবিতা সম্পর্কে আমি একটু শর্ট করে আলোচনা করব, যাতে পরীক্ষায় গেলে তোমার থিমটা মাথার মধ্যে হুট করে ক্যাচে চলে আসে, তুমি যাতে লিখতে পারো। দেখো, আই ডাইড ফর বিউটি, এটা হচ্ছে গিয়ে এমন একটা কবিতা লিখেছেন ইমেলি ডিকিনসন, ওয়ান অফ দ্য ফাইনেস্ট আমেরিকান পোয়েটস। এই কবিতায় দেখবো যে দুজন ব্যক্তি মারা গিয়েছেন, একজন মরে গিয়েছেন সত্যের জন্য, একজন মরেছেন সৌন্দর্যের জন্য, এবং দুজনকে পাশাপাশি একটা কবরে যুক্ত করেছেন। এবং যেহেতু দুজনকে পাশাপাশি রেখেছেন, সেখান থেকে কবি একটা মেসেজ দিতে চেয়েছেন, সত্য এবং সুন্দর পাশাপাশি যায়, যেখানে সত্য আছে সেখানে সুন্দর আছে, যেখানে সুন্দর রয়েছে সেখানে সত্য রয়েছে। বাট দেখা যায় সবশেষে দুজনে কি হয়ে যায়, ধীরে ধীরে মরে যায়, তাদের কথা ফুরিয়ে আসে একসময়, আর তারা কবরের মধ্যে তেমন আলোচনা করতে পারে না। কবি এটাও মেসেজ দেয়, সত্য সুন্দর সব সময় টিকে থাকে, বাট একটা সময় তারা ফিকে হয়ে যায়, সব সময় আসলে তারা পৃথিবীতে কি করে না, লাস্ট করে না। আজকে যেটা সত্য 200 বছর পরে তা হারিয়ে যেতে পারে, বিলীন হয়ে যেতে পারে, ইররিলেভেন্ট হয়ে যেতে পারে, অযৌক্তিক হয়ে যেতে পারে। তো এই কবিতার মূল থিম হচ্ছে এটা। এর পরের কবিতায় যদি আমরা যাই, ব্যাঙ্গলস ফেস, লিখেছেন জীবনানন্দ দাশ, ওয়ান অফ মাই ফেভারিট পোয়েটস। এবং এই কবিতায় কবি বলতে চেয়েছেন যে বাংলার যে সৌন্দর্য, বাংলাদেশের যে সৌন্দর্য, প্রাকৃতিক সৌন্দর্য, সেই সৌন্দর্য কবির চোখে এত মুগ্ধভাবে ধরা দিয়েছেন এবং এত ম্যাজিক্যালি ধরা পড়েছে যে কবি আসলে পৃথিবীর অন্য কোনো কিছু রূপ খুঁজতে চায় না। হি ইজ প্রিটি শিওর দ্যাট বাংলাদেশ ইজ finest country in the world, so that is why actually he is not prepared to see some other countries in the world, and he believes that I'm done, I don't have to seek for others beauty. তো এই কবিতায় কবি বলেছেন যে বাংলার মুখ আমি দেখেছি, আমি পৃথিবীর মুখ খুঁজতে চাই নাই, জাস্ট একটু সিম্পলি লিখে দিবে। এই কবিতায় কবি বাংলার সৌন্দর্য বর্ণনা করেছেন এবং কবি বলতে চেয়েছেন যে বাংলার সৌন্দর্য এত এত বেশি অসাধারণ যে আমি পৃথিবীর আর কোনো সৌন্দর্য খুঁজতে চাই না, জানতে চাই না, দ্যাটস এনাফ ফর মি। ঠিক আছে, তো এরপরে আরো দু একটা বিষয় কবিতায় রয়েছে, সেখানে বাংলাদেশের সেই মিথোলজিক্যাল কিছু ঘটনা নিয়ে এসেছে, একটা বা দুইটা লাইন ওটার জন্য লিখে দিলে হয়ে যাবে। তারপরে যে কবিতা রয়েছে ড্রিমস, ড্রিমস এর জন্য আমি ইউনিট 6 এবং লেসন 2 বলেছি, বাট তোমরা সবাই জানো যে ড্রিমস এর জন্য কিন্তু দুইটা পোয়েম, পোয়েম 1 পোয়েম 2, আমি কিন্তু একটাকে ছেড়ে একটাকে দেইনি, দুইটা কবিতা কি বলেছি, জাস্ট একটা হেডলাইন ইউজ করেছি। ড্রিমস এর মধ্যে একটা কবিতায় বলেছেন মানুষ দুইভাবে স্বপ্ন দেখে, একভাবে হচ্ছে ঘুমিয়ে ঘুমিয়ে, আরেকটা ক্যাটাগরির মানুষ রয়েছে যারা জেগে জেগে স্বপ্ন দেখে। যারা ঘুমিয়ে স্বপ্ন দেখে তাদের স্বপ্নটা জাস্ট এ ড্রিম, ইট ডাজ নট হ্যাভ এন ইম্প্যাক্ট ইন আওয়ার লাইফ। বাট যেই মানুষগুলো জেগে জেগে স্বপ্ন দেখে, একটা প্ল্যান নিয়ে আগুই, তারা হচ্ছে গিয়ে ডেঞ্জারাস পিপল। তাদের স্বপ্নটা তারা কি করতেছে, বাস্তবায়ন করার জন্য অনেক বেশি কাজ করে। তো ওই সকল মানুষগুলো কিন্তু খুবই 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 ইফেক্টিভ। তো কবি বলতে চেয়েছেন দু ধরনের স্বপ্ন রয়েছে, এক ধরনের স্বপ্ন আমরা ঘুমিয়ে ঘুমিয়ে দেখি, যেটা আমাদের লাইফে তেমন একটা ভ্যালু অ্যাড করে না। আরেক ধরনের স্বপ্ন রয়েছে যেটা আমরা জেগে জেগে দেখি, আমরা ভাবি আমি লাইফে এইটা হব, ওইটা হব, ওইটা করব। এই স্বপ্নগুলো খুবই খুবই ডেঞ্জারাস এবং ওই স্বপ্নগুলো বাস্তবায়িত হওয়ার চান্সেস অনেক বেশি। ড্রিমস এর আরেকটা কবিতা রয়েছে, যে কবিতার মধ্যে কবি এমফেসিস করেছেন, জোর দিয়েছেন যে স্বপ্ন আমাদের জীবনে কতটা ইম্পর্টেন্ট। কবি বলতে চেয়েছেন যদি আমাদের স্বপ্নটা মরে যায় তাহলে আমরা আসলে মরে যাব। যদি আমাদের স্বপ্নটা মরে যায় আমরা ডানা ভাঙা ফাঁকি হয়ে যাব, আমরা উঠতে পারবো না, নতুন কিছুর জন্য এগিয়ে যেতে পারবো না। যদি আমরা মরে যাই আমাদের জীবনটা হয়ে যাবে একটা অনুর্বর ভূমি, যেটা থাকে বরফে ঢাকা, যেখানে কোনো ভালো ফসল ফলবে না, মানে যেখানে তুমি ভালো প্রোডাক্টিভ কিছু করতে পারবে না, তুমি আসলে পৃথিবীর জন্য তেমন কোনো কন্ট্রিবিউশন রাখতে পারবে না। তাই অলওয়েজ অলওয়েজ ইউ নিড টু হ্যাভ এ ক্লিয়ার ড্রিম দ্যাট ইউ শুড গো আফটার, যার পিছনে তোমার অবশ্যই ছোটা উচিত। তারপর আমরা দেখতে পাচ্ছি ইউনিট 8 লেসন 2 এর দোজ উইন্টার ডেজ। এই কবিতাটি আমার অন্যতম পছন্দের কবিতা। এই কবিতার একজন এইজড পারসন, একজন বয়স্ক ব্যক্তি তার ছোটবেলার রবিবারের কথাগুলো মনে করছেন। তোমরা জানো যে ইংল্যান্ড আমেরিকাতে রবিবার হচ্ছে ছুটির দিন। তো রবিবার গুলোতে কবি একটু লেট করে ঘুম থেকে উঠতেন এবং তখন সে দেখতো যে তার বাবা টুকটাকে অনেক শব্দ করতেছে, তার আসলে ঘুমে অনেক ডিস্টার্ব হতো সে।
এবং তার বাবা হচ্ছে গিয়ে আগুন জ্বালিয়ে সকাল সকাল ঘরে আসলে হিট করে আগুন জ্বালিয়ে যাতে করে সে ওয়ার্ম ফিল করতে পারে তার ছেলে, তার জন্য অনেক কাজ করে। এবং কবি তখন হয়তো ওই কাজগুলোকে অনেক বিরক্তকর মনে করতো, যেহেতু সকালবেলা তার ঘুমে একটু ডিস্টার্ব হইতো। অনেক বছর পর যখন কবি তার বাবার বয়সের জায়গায় চলে এসেছেন, সে তার এই আগের যে দিনগুলোর কথা সে মনে করছে এবং মনে করে সে ভাবছে আমার বাবার যে ভালোবাসাটা ছিল আমাদের জন্য, এটা ছিল আনকন্ডিশনাল, এবং সে আমাদেরকে ডিপলি ভালোবাসতো। এবং সে আমাদেরকে সকালে উঠে যে যাতে আমরা একটু ওয়ার্ম ফিল করতে পারি, উষ্ণ অনুভব করতে পারি, আমাদের আগে সে ঘুম থেকে উঠে সে কি করতো, ঘরটাকে ওয়ার্ম করতো, হ্যাঁ হিট করতো। তোমরা জানো যে আমেরিকাতে, ইংল্যান্ডে যেহেতু তাপমাত্রা অনেক কম থাকে, ঘরে তাপ দেওয়ার জন্য কিন্তু চিমনি থাকে, তো চিমনি চালিয়ে ঘরে কি করতো, ঘরটাকে উষ্ণ করে তুলতো। তো এই যে কাজগুলো, ছোট ছোট কাজগুলো কিন্তু আসলে অনেক বেশি আহ ভালোবাসা প্রকাশ করে, যেটা কবি তখন বুঝতে পারতো না। সে যখন এখন তার বাবার বয়সে এসেছে, সে ফিল করতে পারছে যে আমার বাবা যে ভালোবাসা আমাদের প্রতি দেখিয়েছে এটা আসলে অনেক ইম্যান্স, অনেক বিশাল ভালোবাসা ছিল। এবং আমি তখন এটার জন্য গ্রেটফুল ছিলাম না, আমি হয়তো বুঝতে পারিনি, বাট নাও আই ফিল ডিপলি গ্রেটফুল টুয়ার্ড হিম ফর ডুইং অল দ্য থিংস অর অফারিং অল দ্য লাভস। ওকে ফাইন, তাহলে আমরা একটু সামনে এগিয়ে যাই। হাউ ডু আই লাভ দি। তোমরা যারা আমার অফলাইন ক্লাসগুলো করেছো তোমরা জানো যে এই কবিতাটা কত ভালো করে আমি পড়িয়েছিলাম এবং তোমরা অনেক মজা পেয়েছো, আমি আমি বলতে পারি, কারণ এটা অনেকটা ফাইনেস্ট কবিতা ইংলিশ লিটারেচারের। একজন প্রেমিক তার প্রেমিকার প্রতি যে ভালোবাসাটাকে সে প্রকাশ করছে, এটা কত ভাবে প্রকাশ করা যায় এবং কত ভালোভাবে উপমার মাধ্যমে এটাকে এক্সপ্রেস করা যায়, এই কবিতা যারা পড়েনি তারা বুঝতেই পারবে না। মেইন থিম হচ্ছে একজন ব্যক্তি বলতে চাচ্ছে তার প্রেমিকাকে, তার ভালোবাসার মানুষকে, সে তাকে কত ভাবে ভালোবাসে। ঠিক আছে, এই কত ভাবে ভালোবাসে প্রমাণ করতে গিয়ে সে অনেক কিছু উপমা টেনে এনেছে। আমি তোমাকে তার মতো ভালোবাসি, প্রতিদিনের যে প্রয়োজনীয় জিনিসগুলো আমাদের দরকার, অক্সিজেন, পানি, এগুলো যেমন আমাদের জীবনে ইম্পর্টেন্ট, তুমি আমার জীবনে ততটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, অধিকার আদায়ের জন্য মানুষরা যেভাবে সংগ্রাম করে, তোমার জন্য আমি ওইভাবে সংগ্রাম করি। এবং মানুষ আসলে এবং কবি এমন অনেকগুলো উপমা ব্যবহার করতে 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 শেষে গিয়ে বলতেছে তোমাকে তো আমি এই জন্য অনেক ভালোবাসি, বাট আমার মনে হয় সৃষ্টিকর্তা যদি চাই তাহলে তোমাকে আমি মৃত্যুর পর আরো আরো অনেক বেশি ভালোবাসবো। ঠিক আছে, তো এইখানে আসলে একটা লাভ পয়েম আমরা এখানে বুঝতে পারতেছি যে আমি তোমাকে কিভাবে ভালোবাসি ওই বিষয়গুলো আমাকে কাউন্ট করতে দাও, অনেক মজার। তারপর আমরা দেখবো হচ্ছে গিয়ে সেপ্টেম্বর 1, 1939। এই কবিতাটি হচ্ছে তোমার বিশ্বযুদ্ধের প্রেক্ষাপট নিয়ে। 1939 সালে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধে দামামা বাজছে, পৃথিবী যখন ভয়ে কাঁপছে, সবাই যখন ভীতগ্রস্ত, কেউ জানে না কখন একটা বোমা এসে পৃথিবীতে আঘাত করবে, এমন অনিশ্চয়তার মধ্যে আমাদের কবি একটা বারে বসে আছেন, বসে বসে সে রিকল করছেন বর্তমান, মানে তখনকার যে বর্তমান পৃথিবী ছিল তার অবস্থাটা। উনি বলছেন যে আমি এক অনিশ্চয়তার মধ্যে দাঁড়িয়ে আছি, পৃথিবী কখন ঠিক হবে আমি জানি না। জাস্ট রিমেম্বার দ্যাট এটা হচ্ছে তোমার এমন একটা কবিতা যা বিশ্বযুদ্ধের ভয়াবহতাকে প্রকাশ করছে। তখন মানুষ কতটা ভীত ছিল, মানে নো ওয়ান নিউ ওয়েন দেয়ার উইল বি এ ব্লাস্ট অর এ হিট অফ এ বুলেট। তখন কেউ জানতো না যে কখন একটা ব্লাস্ট হবে অথবা একটা বুলেট এসে আঘাত করবে। এই অনিশ্চয়তার মধ্যে বসে অনিশ্চয়তা পৃথিবীর একটা বর্ণনা দিতে এসে কতটা আশাহত কবি, কতটা আনপ্রেডিক্টেবল পৃথিবীতে কবি তখন রয়েছেন, এটা বারে বসে বসে উনি ওই সকল বিষয়গুলো লিস্ট আউট করছিলেন এবং কবিতাটাকে উনি লিখেছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের অবস্থা বর্ণনা করে, অনিশ্চয়তার অবস্থা বর্ণনা করে এই কবিতাটা লেখা হয়েছে। তো তোমরা আশা করি এই থিমগুলোর মধ্যে একটা কমন পেয়ে যাবা। আমি বলবো যে তোমরা যদি আরো কিছু থিম তোমাদের পড়া থাকে তোমরা দেখে যাবো, সাথে 4-5টা অ্যাড করতে পারো বা 2-3টে অ্যাড করতে পারো যেগুলো তোমাদের আগে থেকে পড়া আছে। আমি মনে করি এগুলো হাইলি ইম্পর্টেন্ট, মোস্ট অফ দ্য কলেজ এগুলো থেকে কমন পেয়ে যাবো। তো কে কোথা থেকে দেখছো অবশ্যই কমন করে জানাও, আমি বলছি কখন থেকে। শেষ যে কবিতাটা রয়েছে আই ওয়াকস ইন বিউটি, এটা একটা লাভ পোয়েম। এই কবিতায় কবি লর্ড বায়রন, তোমার লর্ড বায়রন অনেকই ছিল, রোমান্টিক এজের একজন পয়েট। ওনার কন্যা ছিলেন অ্যাডা লাভলেস, একজন প্রোগ্রামার। তো লর্ড বায়রন একজন মেয়েকে দেখেছে, বাট হি জাস্ট বিহোল্ড এ গার্ল। সে একটা মেয়েকে দেখে তার সৌন্দর্যের প্রতি এতটাই অভিভূত হয়েছে যে সে তার সৌন্দর্যকে প্রকাশ করার জন্য
একটা কবিতা লিখে ফেলেছেন। কবিতার নাম কি? আই ওয়াকস ইন বিউটি। মেবি ইট উইল বি লাইক শি ওয়াকস ইন বিউটি। এখানে একটা টাইপো মিস্টেক হয়েছে, এটা শি ওয়াকস ইন বিউটি হবে। তো এই কবিতার মধ্যে একজনের সৌন্দর্য প্রকাশ করতে গিয়ে কবি আসলে বোঝাতে চেয়েছেন সে আসলে কতটা সুন্দর। তাকে সে চাঁদের আলোর সাথে তুলনা করেছেন, রাতের যে টেন্ডার লাইট সাথে তুলনা করেছেন, সে তাকে তুলনা করেছেন পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিসগুলোর সাথে, এবং সে বলতে চেয়েছেন যে তার সৌন্দর্য একদম নিখুঁত, এত পারফেক্ট যে একটু যদি আলোর বা লাইটের এদিক সেদিক হেরফের হয় তার এই সৌন্দর্য নষ্ট হয়ে যেতে পারে। মানে সে একদম পারফেক্ট ক্রিয়েশন অফ গড। ঠিক আছে, একজন মহিলার সৌন্দর্য বর্ণনা করার জন্য এই কবিতাটা লেখা হয়েছে, বাট কবি কিন্তু এক শুধুমাত্র বাহিরের যে সৌন্দর্য, বাহ্যিক সৌন্দর্যের বর্ণনা দেননি। কবি শেষে বলেছেন, আমার বিশ্বাস, মানে কবির বিশ্বাস, যে সে বাহির থেকে যতটা সুন্দর, ভিতর থেকে তার চিন্তা ভাবনা চেতনা এই সবকিছু ঠিক বাহির থেকেও ভিতর থেকেও ঠিক ততটাই সুন্দর। কবি প্রথম তার বাহিরের সৌন্দর্যগুলোকে খুঁটিয়ে 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 বর্ণনা করেছেন, শেষে এসে বলেছেন বাহির থেকে সে যতটা সুন্দর, ভিতর থেকেও সে ততটাই সুন্দর। বাহিরের সৌন্দর্য এবং ভিতরের সৌন্দর্যকে সংমিশ্রণ করে কবি একজন মহিলাকে বর্ণনা করেছেন, এবং কবি লিখেছেন শি ওয়াকস ইন বিউটি। এই কবিতাটা অনেক ইম্পর্টেন্ট। আবারও বলছি, এই কবিতাগুলা হাইলি 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 ইম্পর্টেন্ট। এগুলোকে ছেড়ে পরীক্ষা হলে যাওয়াটা পাপ হয়ে যাবে। কিন্তু এগুলো থেকে কমন পড়বে, বাট পরীক্ষার টিচার যদি মনে করেন সে নতুন কোনো কবিতা নিয়ে আসবেন, অবশ্যই টেক্সট থেকে সে দিতে পারেন। তোমরা অবশ্যই আরো যে পয়েন্টগুলো তোমাদের পড়া রয়েছে এগুলোর বাইরে ওগুলো অবশ্যই পড়ে যাবে। ঠিক আছে, সামনে এগিয়ে যে আমরা। এই হচ্ছে আমাদের আজকের লাইভ ক্লাস। আমি আবারও বলছি, এটা ছিল আমাদের প্রথম লাইভ ক্লাস। আগামী ক্লাস সকাল 10টায় হবে লাইভ নম্বর 2, বিকাল 4টে হবে লাইভ নম্বর 3। এই 3টা লাইভ ক্লাসের মধ্যে আমরা ইংরেজি ফার্স্ট পেপারে অনেক কিছু আলোচনা করব। ইতিমধ্যে আমরা থিমটাকে কভার করেছি। আগামী ক্লাসে আমরা কিভাবে কোশ্চেন গুলোকে ভালোভাবে আনসার করা যায়, কিভাবে এমসিকিউ গুলোকে ভালোভাবে আনসার করা যায়, এই বিষয়গুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তো তোমরা তোমাদের যেই কাজটা হবে, তোমাদের কাছে আমার রিকোয়েস্ট বলতে পারো, যেহেতু আমরা এটাকে ফ্রিতে প্রোভাইড করতেছি, যাতে করে অনেক বেশি স্টুডেন্ট আমাদের ক্লাসগুলো পায়, তারা কিন্তু ফ্রিতে উপকৃত হবে। তো তোমার যে কাজ, তোমার ফ্রেন্ডকে এই গ্রুপে ইনভাইট দেওয়া, তাকে প্রাইভেটলি এসএমএস করে জানানো যে আমাদের কোর্সটা চলতেছে। শুধুমাত্র নট অনলি অ্যাবাউট ইংলিশ, আমরা আইসিটি থেকে শুরু করে অনেকগুলো বিষয়ের ক্লাস এখানে কভার করে থাকবো। তোমরা পরীক্ষার আগের রাতে কিংবা তারও আগের দিন তোমরা ক্লাসগুলো পেয়ে যাবে, এবং এই ক্লাসগুলো তোমাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হবে। এবং তোমাদের কাজ হচ্ছে ফ্রেন্ডদেরকে মেনশন করে দেওয়া, ইনভাইট করে দেওয়া, মেসেজ দিয়ে জানানো। ঠিক আছে, গ্রুপে আমরা অ্যাপ্রুভ করে দেবো তাকে, যাতে করে সে পরবর্তী ক্লাসগুলো পেতে পারে। দ্যাটস ইট। তো তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা। দেখা হচ্ছে কাল সকাল 10টায় এবং বিকেল 4টায়। গুড নাইট, দ্যাটস অল, হ্যাভ এ নাইস জার্নি, এবং বেশি বেশি পড়াশোনা করো। পরীক্ষা চলে আসছে, পরীক্ষার পর অনেক চিল হবে, বাট পরীক্ষার আগের রাতগুলো ব্যবহার করো। গুড বাই।